আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটের লাস্ট চ্যাপ্টার আজকে পড়বো, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা নিয়ে আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। এই লাইট জ্বলছে, পাখা ঘুরছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, সব কিছু কারেন্টের জন্য আমাদের ভেতরে কারেন্ট দৌড়ে যায়। এবার কারেন্টের একটু ভিভিড থিওরি এখানে পড়তে হবে। বেসিক্যালি প্রথম নর্মাল জিনিসপত্রই আছে। প্রথম কারেন্টকে আমরা স্কেলার বলবো না ভেক্টর বলবো? স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, হ্যাঁ কি না? কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? আমি যদি বলি আমার ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি মানে ওই 10টা কি হয়ে যাবে? ম্যাগনিটিউড। আর আমার চোখে তুলসী পাতা। এবার তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা যাচ্ছে, তার মানে আমি বলছি তার ম্যাগনিটিউডও রয়েছে এবং পার্টিকুলার ডিরেকশনও রয়েছে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এত কিছুর সত্ত্বেও তার হওয়া উচিত কি ছিল, মানে কারেন্টের কি হওয়া উচিত ছিল? ভেক্টর, যেহেতু ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই রয়েছে। বাট ইন স্পাইট অফ হ্যাভিং আ পার্টিকুলার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ইট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, রাদার ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন না? এটা ভেক্টর অ্যালজেব্রাকে মেনে চলে না। এখানে কোনো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ব্যাপার নেই। আমি যদি 2 অ্যাম্পিয়ার ইন্টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট বলি, 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। 4 অ্যাম্পিয়ার ইন্টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট বলি, 8 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। 2 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার কারেন্ট বলি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। নর্মাল যেটা স্কেলারের ক্ষেত্রে হয়, এখানেও তাই হচ্ছে। দ্যাটস ওয়াই কারেন্ট কি হয়ে যাবে? একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর নয়। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, বেশ ভালো কথা। এবার আই ইকুয়ালস টু কি হয়? চার্জ বাই টাইম, কিউ বাই টি, ঠিক? এবার যদি এটাকে আমরা ডেরিভেটিভ ফর্মে লিখি, তাহলে কি লিখবো? ডিকিউ ডিটি। আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। যেরকম 2023 সালে জয়েন্টের একটা প্রশ্ন দিয়েছিল মেন্সে, যে আই ইকুয়ালস টু সামথিং 3t স্কোয়ার প্লাস অ্যালফা টি, এরকম কিছু একটা দিয়েছিল। দিয়ে বলেছিল আই নয়, কিউ ইকুয়ালস টু দিয়েছিল, দিয়ে বলেছিল টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট কত যাবে। তাহলে তোরা এটা থেকে কারেন্টের ভ্যালু বার করতে পারবি কিনা বলতো? কিউ যেটা দিয়েছে সেটা টাইমের রেসপেক্টে দিয়েছে, তাহলে ডিকিউ ডিটি আমরা ডেরিভেটিভ করে বার করতে পারবো। ডিকিউ ডিটি যদি বার করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কারেন্ট পাবো কিনা বলতো? বেশ, টাইমের ভ্যালুটা বসিয়ে দেবো, কাজ শেষ। কোয়ান্টাইজেশন আমাকে বলেছে, আমরা ইলেকট্রোস্ট্যাটে পড়েছি কোয়ান্টাইজেশন, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনি, হ্যাঁ কি না? মানে চার্জ অফ ইলেকট্রনের মাল্টিপল হবে, ঠিক কিনা বলতো? তাই তো, চার্জ অফ ইলেকট্রনের মাল্টিপল হবে কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন। এবার তার মানে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পাসিং থ্রু আ কন্ডাক্টর। তাহলে আই ইকুয়ালস টু যখন কিউ বাই টি বলছি, কিউ এর জায়গায় এনই বসিয়ে দিতে পারি, নাম্বার অফ ইলেকট্রনস। একটা ইলেকট্রনের চার্জ যদি স্মল ই হয়, তাহলে এনখানা ইলেকট্রনের চার্জ কত হবে? এন ইন্টু ই, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু কিউ বাই টি ইকুয়ালস টু এনই বাই টি, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস। এবারে আসি ওমস ল। ওমস ল এর স্টেটমেন্টে কি বলা আছে? ইফ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস রিমেন্স কনস্ট্যান্ট, দেন the potential difference between the two ends of a conductor is directly proportional to the current flowing through the conductor. এটা আমরা ছোটবেলাতেও পড়েছি, ঠিক কিনা বল? পড়েছি তো। এবং এইটা পুরো মুখস্থের মতো রাখবি, কারণ তোকে এখানে ক্লাস 12-এ এসে এটা বলবে না স্টেট ওমস ল। যদি এটা বলে তাহলে মানে খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু তোদের এখন তো প্র্যাকটিক্যালটা তো হবেই, সেখানে এক্সটার্নাল আসবেন এবং এক্সটার্নাল এসে ভাইবা জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা এক্সটার্নালের কমন কোয়েশ্চেন থাকে, প্রথমে গিয়েই ভাইবাতে মোটামুটি ওই কটা 5টা থেকে 6টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। মেন জিনিসটা উঠে আসে তুই প্র্যাকটিক্যালে কত নাম্বার পাবি, সেটা কিন্তু তুই খাতায় কত লিখেছিস ডাজন্ট ম্যাটার। প্র্যাকটিক্যালে নাম্বারটা কত পাবি সেটা উঠে আসে দুটো জিনিসের ওপরে, তুই ভাইবাটা কিভাবে অ্যাটেন্ড করছিস, 1, 2 হচ্ছে তুই গ্রাফটা কিভাবে প্লট করছিস। গ্রাফের নেচার যদি ঠিক থাকে, যিনি এক্সটার্নাল আসবেন তার হাতে এত সময় নেই যে খাতা উল্টে উল্টে ডেটা চার্ট দেখবে। ও যদি দেখে যে গ্রাফের নেচারটা ঠিক আছে, তার মানে ভাই গ্রাফ ঠিক, মানে ডেটা ঠিক নিয়েছিস। ডেটা ভুলভাল এলে গ্রাফ তো ভুল হবেই, স্বাভাবিক ব্যাপার। এবার তাহলে ডিপেন্ড করছে নাম্বারটা দুটো জিনিসের ওপর, গ্রাফটা কতটা অ্যাকিউরেট হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে ভাইবা কতটা ভালো দিচ্ছিস। প্রত্যেকটা এক্সটার্নালের একটা কমন প্রশ্ন থাকে, যেটা হচ্ছে ওমস ল স্টেটমেন্ট। তোকে কিছু না পারলেও তোকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, ওমস স্টেট ওমস ল। আর যদি না পারিস সেটাও ফিরে যাও ক্লাস 9-এ। তাহলে এবার যদি ধর
এ বি একটা কন্ডাক্টর, রাইট? তার লেন্থটা হচ্ছে এল। এ পয়েন্টের পোটেনশিয়ালকে আমি ভি এ ধরেছি, বি পয়েন্টের পোটেনশিয়ালকে আমি ভিবি ধরেছি। লেট আস কনসিডার এ অ্যান্ড বি আ ওয়্যার, মানে যেটা এটা কন্ডাক্টর ছিল একটা ওয়্যার, তার মাঝখানে এই যে দীঘা সমুদ্রের ঢেউ, এটাকে কি বলি? রেজিস্ট্যান্স, হ্যাঁ কি না? কারেন্ট যদি বুঝতে না পারো, এই দীঘা সমুদ্রের ঢেউয়ে ডুবে মরতে হবে। রেজিস্ট্যান্স কি করে? কারেন্টকে কি করবে? রেজিস্ট করবে, এটাই তার কাজ। এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ, বি পয়েন্টের পোটেনশিয়াল কত? ভিবি। লেট আস কনসিডার, ধরে নিলাম ভিএ গ্রেটার দেন ভিবি। কেউ মাথার দিব্যি দেয়নি যে ভিএটাকেই বেশি ধরতে হবে, না তুমি ধরো ভিবি ধরো বেশি, তাহলে কারেন্টের ডিরেকশনটা উল্টে যাবে। কেন না? কারেন্ট তোরাই বললি যে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে যায়, হ্যাঁ কি না? তার মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে। যেহেতু আমি ভিএটাকে বড় ধরেছি, ভিবিটাকে ছোট ধরেছি, সেই কারণে কারেন্টটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাবে। বোঝা গেছে? যেহেতু ভি এর পোটেনশিয়ালটা বেশি, ভিবির পোটেনশিয়ালটা কম, আমি ধরে নিয়েছি সেটা। যদি ধরতাম ভিবি বেশি ভি এ কম, তাহলে উল্টো ডিরেকশনে কারেন্ট যেত এইভাবে। এবার দেখ ওমস ল কি বলেছে, যদি টেম্পারেচার এবং আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হুম? কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে দেখ এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ, বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, বড় কে? ভিএ। পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। বলে দেওয়া আছে আমাকে, হ্যাঁ কি না? লেট আস কনসিডার ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি। গরু থেকে গরু মাইনাস করলে গরুই পাবো, বলদা পাবো না, হ্যাঁ রোহিত পেতে পারি। তাহলে ভিএ মাইনাস ভিবি দ্যাট ইজ ভি অন ক্যামেরা। আচ্ছা, তাহলে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। ইফ আই ওয়ান্ট টু উইপ আউট দ্য প্রপোর্শনাল সাইন, আই হ্যাভ টু পুট আ কনস্ট্যান্ট ইনস্টেড অফ দিস সাইন, হ্যাঁ কি না? তাহলে প্রপোর্শনাল সাইন যদি হাটিয়ে দিই, তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে চলে আসবে? আর আরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেটা কারেন্টকে রেজিস্ট করবে। ঠিক আছে? তাহলে এবার দেখ, আমি এখান থেকে দুটো কন্ডাক্টরের নাম আমরা এটা ক্লাস 10এও জেনেছিলাম। একটা হচ্ছে ওহমিক কন্ডাক্টর, একটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর। ওহমস ল যদি বাবা হয়, ওহমিক কন্ডাক্টর হচ্ছে বাবার বাধ্য ছেলে, নন ওহমিক কন্ডাক্টর হচ্ছে বাবার অবাধ্য ছেলে, কোনো কথা শোনে না। তার মানে এ কথা শোনে মানে কি? ওহমস লকে ফলো করে চলবে। নন ওহমিক অবাধ্য মানে অবাধ্য ছেলে, সরি। এবার নন ওহমিক কন্ডাক্টর ওহমস লকে ফলো করে চলবে না। ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভি ভার্সাস আই এর গ্রাফটাকে আমরা পেয়েছিলাম স্ট্রেট লাইন। নন ওহমিকের ক্ষেত্রে পাবো কি? একটা নন লিনিয়ার গ্রাফ। ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখ, তার মানে ওহমিক কন্ডাক্টর ওহমস লকে ফলো করে আর নন ওহমিক কন্ডাক্টর ওহমস লকে ফলো করে না। তার মানে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা ওহমিকের ক্ষেত্রে খাটবে, অ্যাপ্লিকেবল হবে, নন ওহমিকের ক্ষেত্রে হবে না, হ্যাঁ কি না? কি তাই তো? বোঝা গেছে? ঘন্টা বোঝা গেছে। ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আর নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই ইন্টু আরটা অ্যাপ্লিকেবল। কারণ ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা ওহমস লই নয়। বলবি দাদা পাগল হয়ে গেছে। গোটা ওহমস লয়ের স্টেটমেন্টের মধ্যে, এই যে পিঙ্কি পঙ্কিতে লেখা আছে, গোটা ওহমস লয়ের স্টেটমেন্টের মধ্যে কোথাও রেজিস্ট্যান্সের কথা আছে? নেই তো। ফর সেক অফ সিম্পলিসিটি আমি নিয়ে এসেছি, হ্যাঁ কি না? তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ওহমস ল। ওহমস লটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই, যেটা ওহমস বলে গেছে। লোকটা মরে গিয়েও তার স্টেটমেন্টকে আমি চেঞ্জ করে দেবো, এত বড় অধিকার আমাকে ওহমস দিয়ে যায়নি, আমারও তো প্রাণের ভয় রয়েছে। এবার সেই কারণে ওহমিক কন্ডাক্টর ভি প্রপোর্শনাল টু আই কে মানবে। ভি ইকুয়ালস টু আই আর তো দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু নন ওহমিক কন্ডাক্টরটা ভি প্রপোর্শনাল টু আই কে মেনে চলবে না, একে ডিজোবে করবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? যদি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর নন ওহমিক কন্ডাক্টর মেনে নাই চলতো, তাহলে আমি গ্রাফটা আঁকতাম কি করে? আমি কোনো গ্রাফের ডেটাগুলো পাই কোথা থেকে? একটা ইকুয়েশন থেকে তো। ইকুয়েশনই নেই তো গ্রাফ কোত্থেকে আসবে? হাওয়ায় ভাসবে, হ্যাঁ কি না? নেক্সটে আসি। এটাও তোরা পড়েছিস ক্লাস 10-এ। আর রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ।
আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য কন্ডাক্টর, হ্যাঁ কি না? তাহলে দুটো করলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, ঠিক কিনা বল? কি তাই তো? এইটুকু কথার মধ্যে আমি একটা কথা ভুল বলেছি, কি বল? আমি বললাম আর রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তাহলে দুটোর সঙ্গে করলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, আর প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট আসতে হবে, সেটা রো ধরেছি। এইটুকুর মধ্যে আমি একটা কথা ভুল বলেছি। কি ভুল বলেছি? আমি বলেছি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য কন্ডাক্টর নয়, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। এরিয়া আর এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে পার্থক্য রয়েছে। আমি যদি এইটাকে একটা কন্ডাক্টর হিসেবে কনসিডার করি, এরিয়া বললে ফুল এরিয়াটাকে বোঝায় 2πr/h, একটা সিলিন্ড্রিক্যাল শেপ তো। কিন্তু এরিয়া অফ ক্রস সেকশন বললে এই ক্রস সেকশনাল এরিয়াটাকে বোঝায়, দু সাইডের এই গোল্লাটাকে। তোরা যখন অঙ্ক করেছিলি সব সময় মনে করে দেখ এরিয়ার জায়গায় πr² বসিয়েছিলি। কেন? কারণ সেটা সার্কুলার আর্ক, আমরা মানে সার্কুলার রিজিয়নটা আমরা কেটে নিয়েছি, যেটা ক্রস সেকশনাল এরিয়া, নট অনলি এরিয়া। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নাম্বার কাটবে, মাথায় রাখবি। তো এখানে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। রোটা হচ্ছে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাকে কি নাম দিচ্ছি? স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি হুইচ ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর অনলি। মানে আমি যদি তোদেরকে বলি, ধর একটা লম্বা কপার ওয়্যার নিয়েছি, একটা ছোট্ট কপার ওয়্যার নিয়েছি, কার রেজিস্ট্যান্স বেশি হবে? লম্বা কপার ওয়্যার, কারণ রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। কিন্তু যদি বলি কার রেজিস্টিভিটি বেশি হবে, সেম হবে, কারণ দুটোই কপার, ম্যাটেরিয়াল সেম রয়েছে। সুতরাং ম্যাটেরিয়াল সেম থাকুক, সে লম্বা হোক, মোটা হোক, বেটে হোক, রোগা হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কন্ডাক্টিভিটি, ঠিক আছে? এবার আসে কন্ডাক্টিভিটি। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ কল্ড কন্ডাক্টিভিটি। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ কল্ড কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি করছে না, কারেন্ট কতটা কন্ডাক্ট করতে পারছে কন্ডাক্টরের ভেতর দিয়ে সেটার মেজারমেন্ট দেখাচ্ছে। তাহলে কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়ালস টু কি হবে? 1/ρ। ব্যাপারটা বোঝা গেছে? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝি। দ্য লেন্থ অফ আ কন্ডাক্টর ইজ ইনক্রিজড বাই 2%, হাউ দ্য রেজিস্ট্যান্স উইল চেঞ্জড। একটা কপার ওয়্যারের বা একটা ওয়্যারের হোয়াট এভার লেন্থটা 2% বেড়েছে, তাহলে রেজিস্ট্যান্সের কি চেঞ্জ হবে? তাহলে আমি যদি ধরে নিলাম ইনিশিয়াল লেন্থ যদি এল থাকে, তাহলে এখন ফাইনাল লেন্থ কত হয়ে যাবে? এল প্রাইম ইকুয়ালস টু এল প্লাস 12/100, যেহেতু 2% বেড়েছে। যদি কমতো বলতো এল মাইনাস 12/100 হতো, হ্যাঁ কি না বল? বেশ ভালো কথা। তাহলে দেখ আমার নতুন এল প্রাইম ইকুয়ালস টু হয়ে গেল 102L/100, হ্যাঁ কি না? যাই হয়ে যাক আমার ভলিউমটা ফিক্সড থাকবে, ভলিউমটা কনস্ট্যান্ট হবে। ভলিউম ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেন্থ করা যায়। এরিয়া মানে মিটার স্কোয়ার, লেন্থ মানে মিটার, মিটার স্কোয়ার ইন্টু মিটার, মিটার কিউব, দ্যাট ইজ ভলিউম। তার মানে দেখ ইনিশিয়াল ভলিউম ইকুয়ালস টু ফাইনাল ভলিউম হবে ভি ইকুয়ালস টু ভি প্রাইম। ভি মানে কি? এরিয়া ইন্টু লেন্থ, এ ইন্টু এল ইকুয়ালস টু ভি প্রাইম মানে এ প্রাইম ইন্টু এল প্রাইম, হ্যাঁ কি না বল? এ ইন্টু এল থাকলো, এ প্রাইমের মতো থাকলো, এল প্রাইমের ভ্যালু কত বেরিয়েছে? 102/100 ইন্টু এল, হ্যাঁ কি না? তাহলে এল এল ভোগে, তাহলে পড়ে থাকবে কত? দেখ এ প্রাইম ইকুয়ালস টু 100/102 ইন্টু এ। এই এর ভ্যালুটা ইনিশিয়াল এ এরিয়াটা বার করা, বোঝা গেছে? মানে ফাইনাল এরিয়াটা বার করা ইনিশিয়ালের রেসপেক্টে। মোদ্দা কথা মাথায় রাখবি, যদি বলে যে লেন্থ ডাবলড হয়ে গেছে, তাহলে এরিয়া কি হয়ে যাবে? a/2। লেন্থ ট্রিপলড হয়ে গেছে, এরিয়া কত হয়ে যাবে? a/3। এরিয়া ডাবলড হয়ে গেছে, লেন্থ কত হয়ে যাবে? l/2। এরিয়া ট্রিপলড হয়ে গেছে, লেন্থ কত হয়ে যাবে? l/3। মোদ্দা কথা এটা যেটা হবে এটা তার উল্টোটা হবে। এখানে দেখ লেন্থ হয়েছে 102/100, এটা উল্টে গেছে দেখ এরিয়ার ক্ষেত্রে 100/102। ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে আগের লেন্থ ছিল এল, আগের এরিয়া ছিল এ, তাহলে আগের রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, হ্যাঁ কি না? তাহলে এখন রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? আর প্রাইম ইকুয়ালস টু রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম।
কারণ রোটা তো আর চেঞ্জ হবে না, ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে কি কন্ডাক্টরের? আমি বলেছি যে কপার থেকে জিঙ্ক করে দিয়েছি, বলিনি তো? তার মানে কপার যদি নি কপারটা কপারই আছে, জিঙ্ক যদি নি জিঙ্কটা জিঙ্কই আছে, অ্যালুমিনিয়াম নিলে অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়ামই আছে। তার মানে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়নি, তার মানে রোটাও চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বোঝা গেছে? ফাইন। তাহলে রো ইন্টু এল প্রাইমের ভ্যালু বসিয়ে দিলাম 102/100 ইন্টু এল, এ প্রাইমের ভ্যালু বসিয়ে দিলাম 100A/102। তাহলে দেখ রো ইন্টু এল বাই এ বাইরে বের করে নিলাম, আর এটা হয়ে গেল দেখ উপরে উঠে যাবে 102/100 তার হোল স্কোয়ার, মানে 1.02 তার হোল স্কোয়ার। আর আগের 8টা ছিল রো ইন্টু এল বাই এ, তাহলে এই যে রো ইন্টু এল বাই এটা পেলাম, এই রো ইন্টু এল বাই এর জায়গায় আর বসিয়ে দিতে পারি ইন্টু 1.02 এর হোল স্কোয়ার। 1.02 এর হোল স্কোয়ার মানে কি 1.04, এত আর বসে গেল, মানে অ্যাকচুয়ালি হয় 1.0404 এরকম চলে, আমরা নিয়ার অ্যাবাউট একটা ভ্যালু নিয়ে নিলাম 1.04 এত আর। তাহলে এবার যদি আমরা পার্সেন্টেজ চেঞ্জ বার করি, আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো কিছুর পার্সেন্টেজ চেঞ্জ বার করা হয় কিভাবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%, হ্যাঁ কি না? ফাইনাল রেজিস্ট্যান্স মাইনাস ইনিশিয়াল রেজিস্ট্যান্স বাই ইনিশিয়াল রেজিস্ট্যান্স ইন্টু 100%। প্রত্যেকের ক্লিয়ার? ফাইনাল রেজিস্ট্যান্স কত বেরিয়েছে 1.04 আর মাইনাস আর বাই আর ইন্টু 100%। তাহলে আর কমন নিলে দেখতো আর আর নিচে কেটে যাবে কিনা, নিউমারেটর ডিনোমিনেটর। তাহলে কত পড়ে থাকলো 1.04 মাইনাস 1 মানে হচ্ছে 0.04 ইন্টু 100%, তার মানে 4% ইনক্রিজ হয়েছে। যদি দেখতাম এখানে -4 বেরোচ্ছে তাহলে ডিক্রিজ হয়েছে। তাহলে বোঝা গেছে অঙ্কটা আমার 2%-এর জায়গায় যদি 1% দিত কোনো অসুবিধা ছিল না কি? তখন হয়ে যেত কত, যদি 1% বাড়তো বলতো তখন হয়ে যেত কত, এল প্রাইম ইকুয়ালস টু এল প্লাস 1 ইন্টু এল বাই 100, তার মানে 101/100 ইন্টু এল, তখন এরিয়াটা হয়ে যাবে 100/101 এ, তখন আর প্রাইমটা হয়ে যাবে রো মানে আর ইন্টু 1.01 এর হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে 1.0204 এরকম যাবে স্কোয়ার করলে, তাহলে কত হয়ে যাবে 1.02 নিয়ার অ্যাবাউট আর, তখন পার্সেন্টেজ কত হয়ে যাবে না আর প্রাইম 1.02 আর মাইনাস আর বাই আর ইন্টু 100%, তার মানে 0.02 ইন্টু 100% মানে 2% বেড়ে গেছে। আচ্ছা এই পুরো জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বেশ, এইবারে আসি দেখ, এরপর থেকে দুটো স্লাইড যাব, এই স্লাইডটা থেকে ধরে রাখ এই বছর প্রশ্ন আসবে, অন ক্যামেরা বলছি, পরীক্ষার হলে দেখে নিবি। প্রথম আসছি ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ছাকা এখান থেকে 4 নম্বর পাবি। ভেক্টর ফর্ম অফ ওহমস ল, V ইকুয়ালস টু I ইন্টু আর, হ্যাঁ কি না? ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ওহমস ল। এবার V ইকুয়ালস টু I, আর এর জায়গায় রো ইন্টু এল বাই এ বসানো যায় কিনা বলতো? হলো, যেহেতু আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এবার দেখ ভি বাই, এবার যদি এলটাকে এই সাইডে আনি তাহলে দেখ তো ভি বাই এল ইকুয়ালস টু আই বাই এ ইন্টু রো কিনা, ভি বাই এল ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড কিনা, পোটেনশিয়াল বাই ডিস্টেন্স ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর পড়েছিলাম, আর প্যারালাল প্লেট ক্যাপাসিটারে পড়েছিলাম যখন আমরা সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি প্রুফ করতে গেছিলাম, তখন ভি বাই ডি ইকুয়ালস টু ই লিখেছিলাম। তার মানে দেখ ভি বাই এল ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ই লেখা যায়, আই বাই এ যেটা আছে সেটাকে বলা হয় জে, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারেন্ট ডেন্সিটি, I by A equals to J, that is the current flowing per unit area। বোঝা গেছে? কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল্ড দ্য কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? আচ্ছা I by A equals to হচ্ছে J, যেটাকে বলা হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি। ভালো করে ডেফিনেশনটা মাথায় রাখবি, পরীক্ষায় দেয়। কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। এবং এই যে যেটা কারেন্ট ডেন্সিটি কথাটা, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে I বাই এ ইকুয়ালস টু যদি জে হয় তাহলে দেখ তো I ইকুয়ালস টু এ ইন্টু জে হবে, তাহলে এটা এরিয়া একটা ভেক্টর, জেটা একটা ভেক্টর, আইটা কি এক্ষুনি তোরা বললি স্কেলার, তাহলে দুটো ভেক্টরের প্রোডাক্ট করলে আমরা স্কেলার পাচ্ছি, তার মানে প্রোডাক্টটা কি প্রোডাক্ট হবে? ডট প্রোডাক্ট। তাই
আই ইকুয়ালস টু হয়ে গেল জে ডট এ, মানে এ ডট জে, এ ইন্টু জে যেটা করেছিলাম, এ ডট জে, তাই তো? তার মানে আই ইকুয়ালস টু কে হয়ে গেল, কি হয়ে গেল, অভিজ্ঞানা কস থিটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? where theta is the angle between অভিক অ্যান্ড জানা। এবার আসি, তাহলে E ইকুয়ালস টু ভি বাই এল এর জায়গায় ইলেকট্রিক ফিল্ড ই বসিয়ে দিলাম, হুইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইকুয়ালস টু আই বাই এ মানে জে বসিয়ে দিলাম, ভেক্টর কোয়ান্টিটি মাথায় ভেক্টর সাইন দিয়ে দিলাম, রোটা রো এর মতো থাকলো। এবার একটু ইচিং পিচিং করলাম, রোটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে 1/ρ কে সিগমা বলা হয়, কন্ডাক্টিভিটি, হ্যাঁ কি না? তাহলে জে ইকুয়ালস টু হয়ে গেল সিগমা ই, দ্যাট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ক্লিয়ার হয়েছে? এবারে আসছি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটির ডেফিনেশনটা কি না, ড্রিফট ভেলোসিটি ইজ দ্য এভারেজ ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রনস by which they can drift or travel from one point to another point of a conductor in the opposite direction of the applied electric field. এই যে এত বড় একটা ডেফিনেশন লিখেছি না, কেউ যদি এভারেজ ভেলোসিটি কথাটা ছেড়ে চলে যায়, সবাই লেখে 99% স্টুডেন্ট ভুলটা কোথায় করে, দ্য ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রনস বাই হুইচ দে ক্যান ড্রিফট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড করে দিল, পুরো শূন্য পাবে। এভারেজ কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, কারণ একটা ইলেকট্রন ট্রাভেল করছে না, কিন্তু হাজার হাজার কোটি কোটি লাখ লাখ ইলেকট্রন ট্রাভেল করছে। এবার ফ্রি ইলেকট্রন নাথিং বাট আ ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রন জিনিসটা কি সেটা আমরা ফ্রি ইলেকট্রন থিওরিতে পড়বো সেমিকন্ডাক্টরে ডিটেলে। সমস্ত ফ্রি ইলেকট্রনই হচ্ছে ইলেকট্রন, কিন্তু সব ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন বলা যায় না কিন্তু। এবার ইলেকট্রনগুলো কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে যায়, বা 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 বা, ওই জন্য ওখান থেকে এখানে বসিয়েছি। কারেন্ট যায় কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে, তাহলে ইলেকট্রন যাবে তার উল্টো দিকে কিনা, নেগেটিভ টু পজিটিভ, ঠিক কিনা? ধর আমি বললাম এই পয়েন্টে, ধর আমি বললাম এই চেয়ারের, ধর এই বি পয়েন্টে একটা চার্জ আছে, বি পয়েন্টে মানে বি পয়েন্ট থেকে ও পয়েন্টের দিকে ইলেকট্রনটা ট্রাভেল করছে, হ্যাঁ? তাহলে কারেন্টটা কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে ট্রাভেল করবে, ও থেকে বি, ট্রাভেল করবে না। কন্ডাক্টর তো এটা, কন্ডাক্টর, এটা ইনসুলেটর হবে নাকি? আচ্ছা, ড্রিফট ভেলোসিটি হলো, বোঝা গেছে? এটা খুব স্বাভাবিক ব্যাপার, অবভিয়াস। ইলেকট্রন যাচ্ছে মাইনাস থেকে প্লাসে, ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে যাবে, প্লাস থেকে মাইনাস, হলো অপোজিট ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ কি না? স্বাভাবিক ব্যাপার। ক্লিয়ার হয়েছে? এবার আসি আমরা এক্সপ্রেশন ফর ড্রিফট ভেলোসিটি। এবি একটা কন্ডাক্টর নিয়েছি আমরা, যার লেন্থ কত, এল, এর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করছে। লেট আস কনসিডার এক্স নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর এবি অফ লেন্থ এল। ঠিক আছে, এবার তোরা মনে করে দেখ, নর্মালি তোরা ধরতিস যে এন নাম্বার অফ ইলেকট্রনস দিয়ে কিউ ইকুয়ালস টু এনই করে দিতিস, আমার করলে কোনো আপত্তি কিছু নেই, কিন্তু এনটা আমি অন্য জায়গায় কাজে লাগাবো। এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, এক্স খানা ইলেকট্রন যাচ্ছে, তাহলে টোটাল চার্জ কত হবে, এক্স ই কিনা, কিউ ইকুয়ালস টু হবে এক্স ইন্টু ই, হ্যাঁ কিনা বল? বেশ ভালো কথা। আই ইকুয়ালস টু কিউ বাই টি হয়, কিউ এর জায়গায় এক্স ই বসাতে পারি, বাই টি এর জায়গায় বসালাম টাও, টাওটাকে কি বলা হয়, হ্যাঁ এটাই তো শুনতে চাইছিলাম, টর্কটা কে বলে, টর্কটা কে বললো, আমি তাকে প্রাইজ দেব, কারেন্টের মধ্যে টর্ক ঢোকাচ্ছে, এত ভালো কনসেপ্ট যার, তাকে আমি নোবেল প্রাইজ ছুঁড়ে মারবো। ওই তো রেনেসা, মুখ লুকিয়ে লাভ আছে, তোর নাম রেনেসা বলে কি আর কারোর নাম হতে নেই? উস্মিতার ডাক নাম রেনেসা, এ কি উস্মিতা তোর ডাক নাম কিছু আছে? আচ্ছা টাও, ঠিক আছে, একে বলা হয় কি রিল্যাক্সেশন টাইম, এভারেজ টাইম গ্যাপ বিটুইন টু সাকসেসিভ কলিশন, পরপর দুটো কলিশন হবে তাদের মধ্যেকার টাইম গ্যাপকে বলবো টাও। ফর অ্যান এক্সাম্পল, ধর আমি বললাম
ইলেকট্রনগুলো যখন মানে আমি যখন ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, ইলেকট্রনগুলো চাড়া দিয়ে উঠবে। এবার ইলেকট্রনগুলো যেই মুভ করতে আরম্ভ করবে, তারা তো আমি তো তাদেরকে মাথার দিব্যি দিইনি যে তুমি যখন মুভ করবে তখন স্বাধীনতা দিবসের লাইন মেনটেন করবে। সে নিজেদের মধ্যে এদিক সেদিক লাফাতে থাকবে। এবার তাহলে কোলাইড করবে কিনা বল সবার সঙ্গে সবাই, হ্যাঁ কিনা? সব ইলেকট্রন কোলাইড করবে। এরকম ধর 10খানা কলিশন হলো, তাহলে 1 নম্বর কলিশন, 2 নম্বর কলিশন, তাদের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে রিল্যাক্সেশন টাইম। সেইটুকু টাইমের মধ্যে সে রিল্যাক্স করবে। বোঝা গেছে? 2 নম্বর কলিশন 3 নম্বর কলিশনের মধ্যেকার টাইম গ্যাপ রিল্যাক্সেশন টাইম। এমন নয় যে 1 নম্বর আর 3 নম্বরের মধ্যেকার টাইম গ্যাপ, পরপর দুটো কলিশন হবে, তাদের মধ্যেকার টাইম গ্যাপ হচ্ছে রিল্যাক্সেশন টাইম, হুইচ ইজ টাউ। ক্লিয়ার হয়েছে? এবার দেখ S ইকুয়ালস টু VT ফর্মুলা আমি জানি তো। এবার এই এল লেন্থের কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রনগুলো পাস করছে, হ্যাঁ কি না বল? তাহলে দেখ S ইকুয়ালস টু VT মানে হচ্ছে L ইকুয়ালস টু VD ইন্টু টাও, হ্যাঁ কি না? L ইকুয়ালস টু VD ইন্টু টাও হবে কি? করা যাবে তো? এলটা কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, আর টাওটা কি? রিল্যাক্সেশন টাইম। কি তাই তো হচ্ছে? তাহলে এখান থেকে দেখ টাও ইকুয়ালস টু এল বাই ভিডি করা যায়, টাও ইকুয়ালস টু এল বাই ভিডি করা যায়। বেশ, তাহলে আই এর জায়গায় আমি বসিয়ে দিলাম আই ইকুয়ালস টু এক্স ই বাই টাও। এল এর টাও এর জায়গায় এল বাই ভিডিটা উপরে উঠে যাবে কিনা বলতো? ঠিক কিনা? এবারে আসি নাম্বার ডেন্সিটি অফ দ্য ফ্রি ইলেকট্রনস which is denoted by n। আমরা একটু আগেই বললাম না, এক্সটাকে নাম্বার অফ ইলেকট্রন ধরেছি, এনটাকে ধরলাম না। কেন ধরলাম না? কারণ এনটাকে আমরা এখানে বলবো নাম্বার ডেন্সিটি। তোরা মনে করে দেখ, ওই এনার্জি ডেন্সিটি পড়েছিলি কয়েকদিন আগেই পড়েছিস, হাফ এপসাইলন নট স্কোয়ার। ক্লাস 11এও পড়েছিলি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইলাস্টিসিটিতে। কি করেছিলাম? এনার্জি বাই ভলিউম কিনা? তাই করেছিলাম কিনা? তার মানে দেখ, যে কোনো ডেন্সিটি বোঝালে সেইটা বাই ভলিউম। তাহলে এখানে নাম্বার ডেন্সিটি অফ দ্য ফ্রি ইলেকট্রনস বলতে গেলে নাম্বার অফ ইলেকট্রনস বাই ভলিউম, হ্যাঁ কি না? নাম্বার অফ ইলেকট্রনসটা কত? এক্স, বাই ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ, হ্যাঁ কি না? তাহলে এক্স ইকুয়ালস টু লেখা যায় নাল NaL, ঠিক কিনা বল? এই নালটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে নিভিয়ার অ্যাড দেবো। দেখ আই ইকুয়ালস টু কত হয়ে যাবে? এক্স এর জায়গায় NaL হয়ে গেল LL ভোগে, তাহলে হয়ে গেল নিভিয়া। তাহলে আই ইকুয়ালস টু NaVD হলো। তাহলে ভিডি ইকুয়ালস টু কি হয়ে যাবে? আই ইকুয়ালস টু Na, হ্যাঁ কি না? কি ক্লিয়ার হয়েছে তো? এই পুরো স্লাইডটায় কোথাও সমস্যা? প্রত্যেকের বোঝা গেছে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন কিভাবে এলো? ওহমস ল ফ্রম দ্য কনসেপ্ট অফ ড্রিফট ভেলোসিটি। ওহমস ল জানিস তো? পড়লাম একটু আগে। এবার সেটা কি করে বার করবো ড্রিফট ভেলোসিটি থেকে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি জানিস তো? প্রথম কোন ক্লাসে পড়েছিলি? ক্লাস 9-এ, হ্যাঁ কি না? না, হ্যাঁ কোনটা? হ্যাঁ পক্ষে কতজন আছে দেখি? হ্যাঁ, হ্যাঁতে কতজন আছে? কেউ নেই। সেই জন্যই তো বলি আস্ত গবেটের দল, 9-এই পড়েছিলি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, হ্যাঁ কি না? তাহলে যদি আমি ইলেকট্রিক ফিল্ড না দিই, ইলেকট্রন চলবে? তাহলে ইনিশিয়ালি ইউ ইকুয়ালস টু কত? 0। তাহলে ইউ যদি 0 হয়ে যায়, দেখ তো ভি এর জায়গায় ভিডি লিখলাম, এটা এ রইলো, টি এর জায়গায় টাও, রিল্যাক্সেশন টাইম, হ্যাঁ কি না? এফ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, হ্যাঁ কি না? এ ইকুয়ালস টু এফ বাই এম, হ্যাঁ কি না? এফ ইকুয়ালস টু কিউই হয়, হ্যাঁ কি না? তাহলে এফ ইকুয়ালস টু কিউই বাই এম ইকুয়ালস টু হয়ে গেল ই বাই এম, হোয়ার ইটা হচ্ছে কি? চার্জ অফ ইলেকট্রন। কিউ এর জায়গায় এখানে ই বসিয়ে দিলাম। তাহলে এই পুরো পাবলিকটাকে যদি আমি এখানে ডিসপ্লেসড করে দিই, তাহলে ভিডি ইকুয়ালস টু কি হয়ে যাবে? ই টাও বাই এম, হ্যাঁ কি না? 2024 সালের সিবিএসসির স্যাম্পল পেপারের কোয়েশ্চেনে ছিল, সিবিএসসিতে দিয়েছিল, স্যাম্পল পেপার নয় দিয়েছিল, এক্সপ্রেস দ্য টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, এক্সপ্রেস ড্রিফট ভেলোসিটি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। এই যে ভিডি ইকুয়ালস টু ই টাও বাই এম, এই 3 লাইন লিখতে হবে, 3 নম্বর। বোঝা গেছে কি করে করলাম?
বেশ, ভিডি মানে কি আই বাই এ নিয়ে একটু আগেই পড়েছি, তাহলে আই বাই এ নিয়ে ইকুয়ালস টু ই টাও বাই এম লেখা যায়। বেশ, ভি ইলেকট্রিক ফিল্ড মানে কি ভি বাই এল একটু আগেও দেখেছি, ভিটাকে এই সাইডে রেখে বাদ বাকি পুরো টার্মটাকে এই সাইডে নিয়ে চলে আয়, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে গেল এম এল বাই এন স্কোয়ার টাও এ ই ইন্টু ই স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল কিনা বল? মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, length of the conductor constant, area of cross section of the conductor constant, relaxation time constant, charge of electron constant, number density constant। তাহলে পুরো টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেল কিনা? তাহলে লিখতে পারি v প্রপোর্শনাল টু i, এটাই তো আমাকে ওমস বলে গেছেন, হ্যাঁ কি না? তাহলে আমি ওমস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম জানি v ইকুয়ালস টু i ইন্টু r, তাহলে তার সঙ্গে যদি এই পুরো পাবলিকটাকে আমরা কম্পেয়ার করি তাহলে দেখ তো r ইকুয়ালস টু হয়ে যাবে ml বাই এন স্কোয়ার টাও এ, r ইকুয়ালস টু এই পুরোটা লেখা যাবে। বেশ ফাইন, r ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ লেখা যায়, দিস ইকুয়ালস টু লেখা যায় বোথ সাইড এল এ কেটে গেল, লা 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 কেটে গেছে, হয়েছে? বেশ আচ্ছা, তাহলে রো ইকুয়ালস টু কি হয়ে গেল এম বাই এন স্কোয়ার টাও, হ্যাঁ কি না? সিগমা কি হবে 1 বাই রো এন স্কোয়ার টাও বাই এম হুইচ ইজ দ্য কন্ডাক্টিভিটি, হ্যাঁ কি না? এবার আসি মোবিলিটি, ছোটবেলায় পড়েছিস না মোবাইল চার্জ ইমোবাইল চার্জ, যেটা ফ্লো করতে পারবে মুভ করতে পারবে তাকে বলবো মোবাইল চার্জ। ফর্মুলা কি মিউ ইকুয়ালস টু ভিটি বাই ই, ড্রিফট ভেলোসিটি পার ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড মোবিলিটি। যদি মোবিলিটি থাকে মানে ইলেকট্রিক ফিল্ড আছে তার রেসপেক্টে ড্রিফট ভেলোসিটি পাচ্ছি, তাহলে সেটা মোবাইল চার্জ, আর না হলে ইমোবাইল চার্জ। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি ক্লিয়ার না? বোঝা গেছে? আচ্ছা, আমি যদি তোকে বলি যে মিউ এর এসআই ইউনিট কি হবে বলতো? এটা মিটার পার সেকেন্ড আর এটা নিউটন পার কুলম, মানে মিটার সেকেন্ড ইনভার্স নিউটন ইনভার্স ইনটু কুলম। কি মানে মোদ্দা কথা হচ্ছে তুই দুটোর জানিস, ক্যালকুলেট করে নিতে পারবি, ঠিক কিনা বল? এই যে পড়লাম রো রেজিস্টিভিটি, সিগমা কন্ডাক্টিভিটি, এর এর ইউনিট কি বলতো? শুনলে তোদের খুব পছন্দ হবে। ইউনিট কি বল, তোরা বলতো। সিমেন্স। আচ্ছা ধর দুটো অ্যাপ্লিকেশনে আসি, ধর এইটা দিয়েছে হ্যালো হ্যালো গাইজ, আচ্ছা এইটা আছে ধর ধর এ বি একটা সিলিন্ড্রিক্যাল শেপড আছে, সিলিন্ড্রিক্যাল নয় ঠিক, বলেছে দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টিং স্ফিয়ার, মানে এ থেকে বি এর দিকে তার পেঁচানো আছে এইভাবে। দেখ তো এর এর এরিয়া অফ ক্রস সেকশন আর বি এর এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে কোনটা বড়? বেশ, এবারে এইখান থেকে প্লাস থেকে কারেন্ট যাচ্ছে মাইনাসে গিয়ে ঢুকছে, রাইট? এবারে আমাকে তিনটে জিনিস বলেছে যে এ থেকে বি এর দিকে যখন যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কি চেঞ্জ হচ্ছে, কারেন্টের ডেনসিটির কি চেঞ্জ হচ্ছে, মোবিলিটির কি চেঞ্জ হচ্ছে, রাইট? এক নম্বরে আসি, ই ইকুয়ালস টু ভি বাই এল হয়, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর হয় বাই এল, ইকুয়ালস টু আই বাই এল রইল, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ লেখা যায়, এল এল কেটে কুটে গেল, তাহলে আই বাই এ ইন্টু রো লেখা যায়। একটাই তো কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্ট কনস্ট্যান্ট, রো তো অটোমেটিক্যালি কনস্ট্যান্ট, তার মানে বলা যায় ই ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, এ মানে পাই আর স্কোয়ার, তার মানে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তার মানে যেদিকে রেডিয়াসটা বেশি সেই দিকে ইলেকট্রিক ফিল্ড কি হবে? কম, মানে যেদিকে এরিয়া বেশি সেদিকে ইলেকট্রিক ফিল্ড কম, আর যেদিকে এরিয়া কম সেদিকে ইলেকট্রিক ফিল্ড। তার মানে দেখ এ থেকে বি এর দিকে গেলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে না কমবে? বোঝা গেছে? কারণ এরিয়া কম ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে যাবে। পরেরটায় দেখ যে কারেন্ট ডেন্সিটি অলরেডি জানি জে ইকুয়ালস টু আই বাই এ, কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া, কারেন্ট তো কনস্ট্যান্ট, তাহলে জে ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, তার মানে জে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তার মানে যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে কারেন্ট ডেন্সিটি বাড়বে, কারণ এরিয়া কমলে কারেন্ট ডেন্সিটি বাড়ছে, দেখতেই পাচ্ছি আমি, ইনভার্সলি প্রপোর্শনাল।
পরেরটার দেখ মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই, তাই তো দেখেছি মোবিলিটির ফর্মুলা। আচ্ছা ভিডি মানে একটু আগেই দেখেছি ই ই টাও বাই এম, বসিয়ে দিলাম, ই ই কেটে কুটে গেল, ই ই টাও বাই এম থেকে গেল। চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, টাওটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, তাহলে পুরো চাঁদ বদনটি কনস্ট্যান্ট হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে মিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে যাই হয়ে যাক তোর কি বলে এটা কি জানো, মোবিলিটির কোনো চেঞ্জ হবে না, বাড়বেও না কমবেও না। ক্লিয়ার? 2023-তে পড়েছিল, ঠিক একই রকম একটা কোয়েশ্চেন 2025-এ পড়েছিল, দেখ তাহলে এইরকম একটা দিয়েছে, একদম কিচ্ছু না, বল এ থেকে বি এর দিকে গেলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে না কমবে? কমবে, কারণ বি এর এরিয়া বেড়ে যাচ্ছে। আচ্ছা ড্রিফট ভেলোসিটি কি হবে? কমবে। এই যে দেখ ভিডি ইকুয়ালস টু আই বাই এ নিয়ে, তাই তো দেখেছি, আই তো হচ্ছে তোর কারেন্ট যেটা কনস্ট্যান্ট, এনটা নাম্বার ডেন্সিটি কনস্ট্যান্ট, ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, তাহলে ভিডি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া লেখা যায়। তার মানে ভিডি যদি বাড়ে এরিয়া কমবে, এরিয়া যদি কমে ভিডি বাড়বে। তার মানে যেখানে এরিয়া বেশি সেখানে ড্রিফট ভেলোসিটি কম, যেখানে এরিয়া কম সেখানে ড্রিফট ভেলোসিটি বেশি, তাই লেখা আছে। আর ইলেকট্রিক ফিল্ডটা তো সেম রিজন আগেরটার মতো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? পুরো পরিষ্কার? এইটা মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই, ভিডি ইকুয়ালস টু ই টাও বাই এম, ই ই কেটে কুটে গেল, তার মানে ই টাও বাই এম, চার্জ অফ ইলেকট্রন, রিল্যাক্সেশন টাইম, মাস অফ ইলেকট্রন সবই কনস্ট্যান্ট, তাহলে ভিডি তো মিউ এর তো কোনো ব্যাপারই নেই। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? বেশ। আচ্ছা রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কম্বিনেশন জানি কিনা বল? যদি সিরিজ থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হয়? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ডট। যদি প্যারালাল থাকে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 ডট, হ্যাঁ কি না? ইএমএফ এ আসি, এটাও তোরা পড়েছিস, ইলেকট্রোমোটিভ ফোর্স হুইচ ইজ নাথিং বাট আ ফোর্স, সরি 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 সরি, যেটা কোনো ফোর্সই নয়, সেটা জাস্ট একটা পোটেনশিয়াল, ঠিক কি না? এটা পড়েছিলাম আমরা, এবং সেখানে ক্লাস 10-এ পড়েছিলি পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে। যদি না পড়ে থাকিস তাহলে গিয়ে পড়ে নিস। এই ইটা হচ্ছে ইএমএফ, যার সঙ্গে সবসময় একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স লেজুর হিসেবে থাকবে, যেটাকে স্মল আর দিয়ে নোট করি, বাদ বাকি এর কাজটা হচ্ছে পোটেনশিয়ালেরই মতো। এই কারেন্ট গেল ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স তার ভেতর দিয়ে গিয়ে আর এর আবার মানে ইএমএফ এর নেগেটিভ টার্মিনালে এসে আবার জয়েন করে গেল। পৃথিবীতে যাই কিছু হয়ে যাক সব সময় মাথায় রাখবি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স সব সময় সিরিজে থাকবে, সব সময়ের জন্য। তাহলে এখানে দেখ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর লেখা যায়, যেহেতু তারা সিরিজে আছে এবং সব সময় থাকবে, যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায়। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর আমরা জানি তো, তাহলে সেখান থেকে লিখতে পারি ইএমএফ ইকুয়ালস টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, জানি কি না? তাহলে ইএমএফ এর জায়গায় বসালাম ই ইকুয়ালস টু আই রইল, আর ইকুইভ্যালেন্ট মানে কি ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে আই ইকুয়ালস টু কি হয়ে যাবে ইএমএফ বাই আর প্লাস আর। বেশ, আবার এখান থেকে দেখা যায় ইএমএফ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর, হ্যাঁ কি না? আই ইন্টু ক্যাপিটাল আর এটাই তো ভি টার্মিনাল পোটেনশিয়াল বলা হয়, আর আই ইন্টু স্মল আর যেটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, এইটাই হচ্ছে মেন কোয়ান্টিটি। মানে এখানে কার সার্কিটের মধ্যে চৈত্র সেল চলছে, এ হচ্ছে কোলগেটের সঙ্গে টুথব্রাশ ফ্রি চলে এসছে, এ হচ্ছে আসল কাজ করে আই ইন্টু ক্যাপিটাল আরটা, আর আই ইন্টু স্মল আরটা হচ্ছে ওই টুথব্রাশ, কলগেট না টুথব্রাশই, ওটার দাম কম হয়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার দেখ পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর, হয় কি না? হয় তো? আচ্ছা পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আই ইকুয়ালস টু কি হচ্ছে ইএমএফ বাই আর প্লাস আর, রাইট? তাহলে পাওয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে ইএমএফ বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার আছে তার মানে কত হয়ে গেল ইএমএফ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। আমি চাইছি ম্যাক্সিমাম পাওয়ার কত হচ্ছে সেটা বার করতে হবে। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি হবে, তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো। তাহলে এখানে
কন্ডিশন অফ গেটিং ম্যাক্সিমাম পাওয়ার সেটা কত হবে, ডিপি ডিআর ইকুয়ালস টু 0। ক্যাপিটাল আর এর রেসপেক্টে পাওয়ারের ডেরিভেটিভ করলে 0 পাবো আমরা। তার মানে ডি ডিআর অফ ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ই স্কোয়ারটাকে বাইরে বের করে আনলাম, তাহলে ডি ডিআর অফ আর প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ই স্কোয়ারটা যদি এই সাইডে আসে তাহলে ডি ডিআর অফ আর প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে, ই স্কোয়ার ও সাইডে গেলে 0। দেখ তো এটা ইউ বাই ভি মেথড কিনা, ডেরিভেটিভ নিজেরা করতে পারবি। ডিনোমিনেটর যেটা আছে তার স্কোয়ার, ডিনোমিনেটর কনস্ট্যান্ট, নিউমারেটরের ডেরিভেটিভ মাইনাস নিউমারেটর কনস্ট্যান্ট, ডিনোমিনেটরের ডেরিভেটিভ, দিস ইকুয়ালস টু 0। করলে কত পাবো, ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি দুটো ইকুয়াল হয়ে যায় তবেই আমি কি পাবো, ম্যাক্সিমাম পাওয়ার। এবারে যদি তোকে কেউ বলে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত হবে, না কিছুই না, পাওয়ারের ফর্মুলায় ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর বসিয়ে দে। তার মানে পি ম্যাক্স ইকুয়ালস টু হয়ে যাবে ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর জায়গায় ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার। তার মানে 4r স্কোয়ার কিনা বলতো, কারণ এটা হয়ে যাবে কত 2r তার হোল স্কোয়ার, কত হয়ে যাবে, একটা আর কেটে যাবে। তার মানে পি ম্যাক্স ইকুয়ালস টু হয়ে গেল ই স্কোয়ার বাই 4r, ঠিক কিনা বল, কি তাই তো? বেশ, এবার ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আরও বসানো যায়, যেহেতু আর ইকুয়ালস টু আর, তাহলে পি ম্যাক্স ইকুয়ালস টু হয়ে যাবে ই স্কোয়ার বাই 4 স্মল আর ইকুয়ালস টু 4 ক্যাপিটাল আর। এই জিনিসটা লেখা যায়। এবার যদি তোরা পাওয়ার ভার্সাস ক্যাপিটাল আর এর গ্রাফ আঁকতে চাস, গ্রাফটা হয়ে যাবে এরকম। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন পাবো না। এবং ম্যাক্সিমাম যে একদম টপ মোস্ট রিজিয়ন যেটা আছে সেখানেই আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো, স্বাভাবিক ব্যাপার। তাহলে এখানে পি ম্যাক্স পাচ্ছি, কোন কন্ডিশনে পাচ্ছি, এইখানে যে আর এর ভ্যালুটা হবে দ্যাট ইজ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু আর। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান হচ্ছে, হ্যাঁ কি না বল? প্রত্যেকের বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? এই স্লাইডটা পুরোটা পরিষ্কার। দেখ, মিক্সড কম্বিনেশন অফ সেল মানে সিরিজ প্যারালাল একসঙ্গে থাকবে, ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। অনেকগুলো এনখানা সেল, identical cell of EMF small e and internal resistance small r are connecting in series। এরা এরকম n খানা করে সিরিজে রয়েছে, ঠিক আছে? এরকম কতগুলো সিরিজ রয়েছে প্যারালালে, না m খানা, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? m m m আর n মনা। এবার তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে কি হয়, r প্লাস r করে করে যায়। তাহলে আর ইকুইভ্যালেন্ট আর প্রাইম সিরিজের ক্ষেত্রে কত হবে, আর প্লাস আর ডট 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 এন পর্যন্ত, দ্যাট ইকুয়ালস টু এন আর কিনা। তাহলে এইরকম এনআর কতগুলো আছে, এম খানা। তার মানে প্যারালাল কত হবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr ডট 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 এম টার্মস। তার মানে দেখতো m/nr, হ্যাঁ কি না? তাহলে আর ইকুইভ্যালেন্ট উল্টে যাবে ইকুয়ালস টু এনআর বাই এম, হ্যাঁ কি না? তাহলে দেখ EMF equals to I into R equivalent, মানে EMF equals to I into R equivalent কত বেরোলো, NR by M হলো R equivalent প্লাস তার সঙ্গে ক্যাপিটাল আরটা সিরিজে থাকবে। এই পুরোটাকে যদি গুছিয়ে একটা করে নি, তার সঙ্গে আরটা কিভাবে আছে, সিরিজে। আচ্ছা EMF, এবার আসি EMF। তাহলে এখানে কতগুলো সেল আছে, n খানা, একটার কত আছে স্মল ই, ইএমএফটা হচ্ছে স্মল ই, তাহলে এন খানার কত হবে এন ই। এরকম করে কতগুলো আছে এম খানা, তাহলে কত হবে এম এন ই, হ্যাঁ কি না? এনই করে কতগুলো আছে এম খানা, তাহলে টোটাল কত হবে ইএমএফ এম এন ই। গবেট, প্যারালালে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে, পুরোটার এনই হবে। যদি 10 ভোল্ট থাকে নিচে, তাহলে আমি কি উপরে 10 নিচে 10 তো দিই, নাকি 5 ভেঙে দিই? সেম দিই তো, কারণ প্যারালালে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, দুটো যদি প্যারালালে থাকে, এও যদি 10 পায়, এ উপরে থাকা প্যারালাল মালটা সেও 10 পাবে, হ্যাঁ কি না? তাহলে স্বাভাবিক ব্যাপার এই পুরোটাই এনই পাবে কিনা বলতো। যদি এম এনই করে দিই তার মানে তো সেটা সিরিজে চলে এলো, এম খানা আবার সিরিজে। তাহলে ইএমএফ এর জায়গায় হলো এনই ইকুয়ালস টু আইটা আই এর মতো থাকলো, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এনআর বাই এম
হলো, প্লাস হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, বোঝা গেছে। বাদ বাকি এলসিএম কর, এম করলাম এম ক্যাপিটাল আর, তার মানে আই ইকুয়ালস টু হয়ে গেল দেখ এম এন ই বাই এন আর প্লাস এম ক্যাপিটাল আর, হ্যাঁ কি না বল। প্রত্যেকের বোঝা গেছে মিক্সড কম্বিনেশনে কি করে আই কারেন্টটা বার করলাম, প্রত্যেকের ক্লিয়ার? বেশ, এবার আমি চাইছি এই মিক্সড কম্বিনেশন অফ সেলসের ক্ষেত্রে যে কারেন্টটা আমরা পেলাম সেই কারেন্টটা ম্যাক্সিমাম কত হবে সেটা দেখতে চাইছি। কারেন্ট যদি এই দেখ কারেন্টটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় ডিনোমিনেটরকে মিনিমাম হতে হবে কিনা, তাহলে ডিনোমিনেটরটা কত না এনআর প্লাস এমআর হুইচ শুড বি মিনিমাম ফর গেটিং দ্য ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এনআর প্লাস এম ক্যাপিটাল আর এটাকে লেখা যায় রুট ওভার এন স্মল আর তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার এম ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার কিনা। রুট টু এর স্কোয়ার করলে কত পাবো, তাহলে রুট ওভার এনআর এর স্কোয়ার করলে কত পাবো, রুট ওভার এমআর এর স্কোয়ার করলে কত পাবো, তাহলে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। এবার তোদের প্রশ্ন হতে পারে যে দাদা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি করতেই পারি, কিন্তু তাতে অসুবিধা আছে। কি করব দেখ, প্রথম আগে আমি করলাম কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি করলাম। তো ছোটবেলা থেকে পড়েছিস মিনিমাম হতে গেলে স্কোয়ার টার্মটাকে জিরো হয়ে যেতে হয়, তাহলে এই স্কোয়ার টার্ম যদি জিরো হয়ে যায় তাহলে রুট ওভার এন আর ইকুয়ালস টু রুট ওভার এম আর চলে আসবে কিনা। তার মানে দেখ রুট উঠিয়ে দিলে বোথ সাইড স্কোয়ার করে এন স্মল আর ইকুয়ালস টু এম ক্যাপিটাল আর হবে, তার মানে স্মল আর ইকুয়ালস টু এম ক্যাপিটাল আর বাই এন আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু হয়ে যাবে এন স্মল আর বাই এম, হ্যাঁ কি না, বোঝা গেছে। কিন্তু যদি তোরা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি করতিস তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারকে জিরো করতে হতো স্কোয়ার টার্ম, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস বি আসতো। আমি চাইছি ম্যাক্সিমাম অথচ আসছে মাইনাস, হবে কোনো দিন? ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, পরিষ্কার? বেশ, এবার এই মিক্সড কম্বিনেশনের উপর বেস করে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। কিরচফসের দুটো ল আছে, কেভিএল কিরচফস ভোল্টেজ ল, কেসিএল কিরচফস কারেন্ট ল। কিরচফস ভোল্টেজ লকে বলা হয় কনসিকুয়েন্স অফ দ্য কনজারভেশন অফ এনার্জি, কিরচফস কারেন্ট লকে বলা হয় কনসিকুয়েন্স অফ দ্য কনজারভেশন অফ চার্জ। কেভিএল মানে ভি রিলেটেড টার্ম আছে, সাম ওভার ভি ইকুয়ালস টু জিরো হবে, টোটাল ভোল্টেজটা জিরো হবে, টোটাল কারেন্টটা জিরো হবে। ডব্লিউ ইকুয়ালস টু কিউ ভি পড়েছে কিনা, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। ওয়ার্ক ডান মানেই এনার্জি কিনা বলতো, তাহলে দেখ ওয়ার্ক ডান পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে মানে ভি এর সঙ্গে রিলেটেড, আবার ওয়ার্ক ডানের সঙ্গে এনার্জি রিলেটেড, তাই যখন কেভিএল লিখি আমরা বলি যে কনসিকুয়েন্স অফ দ্য কনজারভেশন অফ এনার্জি। কেসিএল আই ইকুয়ালস টু কিউ বাই টি হয় কিনা বলতো, তাহলে সেক্ষেত্রে কিউটা যেটা আছে চার্জ, তাই বলা হয় কেসিএল কে কনজারভেশন অফ চার্জ, কনসিকুয়েন্স অফ দ্য কনজারভেশন অফ চার্জ। কিউ বাই টি টাইমের তো আর কনজারভেশন হয় না, টাইমকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি না আনটিল যদি ব্যাটারি না শেষ হয়ে যায়। ধর এবার ভালো করে বুঝবি, তোকে এইরকম একটা সার্কিট এঁকে দেওয়া আছে, ঠিক আছে, কারেন্টের ডিরেকশন দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, আমি এখানে কারেন্টের ডিরেকশন নেই ধরেই করেছি, ঠিক আছে। বলেছে প্রত্যেকটা ব্রাঞ্চের ভেতর দিয়ে কতটা কারেন্ট যাবে আমাকে মেজার করতে হবে, যদি নাও বলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তার জন্য ফার্স্ট আমাকে যেটা দেখতে হবে কতগুলো লুপ আছে। লুপ মানে কি, কতগুলো ঘর, একটা দুটো। আমি যদি এখান থেকে আরেকটা ডায়াগোনাল টেনে দিতাম কতগুলো ঘর থাকতো, চারটে, একটা দুটো তিনটে চারটে, বোঝা গেছে, লুপটা বোঝা গেছে। কারেন্ট যদি এবার এক একটা লুপে একের বেশি কারেন্ট থাকতে পারে, কতগুলো কারেন্ট আছে আমার জেনে লাভ নেই, আমার জানার দরকারও নেই। আমি যে কারেন্ট, ধর আমার তিনটে কারেন্ট আছে কি দুটো কারেন্ট আছে, আমি যে কোনো একটা কারেন্ট নিয়ে কাজ করব। আমি যদি দেখি সেই কারেন্টের ডিরেকশানে অন্য কারেন্টগুলো যাচ্ছে তাহলে সব প্লাসে যাবে, আর যদি দেখি সেই কারেন্টের ডিরেকশানে যে কারেন্টটা উল্টো দিকে চলে গেছে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তখন মানে একই ডিরেকশানে গেলে প্লাস, উল্টো ডিরেকশানে গেলে
মাইনাস। ব্যাটারির কোন টার্মিনাল থেকে কারেন্ট বেরোচ্ছে ডাজন্ট ম্যাটার, কোন টার্মিনালে এসে কারেন্টটা ঢুকছে সেটা ম্যাটার করে, মাথায় রাখবি। পজিটিভ থেকে বেরোচ্ছে নাকি মানে কি হচ্ছে আমার জানার দরকার নেই, আমার ম্যাটার করছে যদি পজিটিভ টার্মিনালে ঢোকে তাহলে লিখবো প্লাস ভোল্ট, নেগেটিভ টার্মিনালে ঢুকলে কি লিখবো মাইনাস ভোল্ট। যেরকম এবার দেখ, ধর এখানে দুখানা ব্যাটারি আছে, তাই তো, আমার চারখানাও থাকতে পারে, তিনখানাও থাকতে পারে, আমি যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করলাম, কিংবা তোরা যদি মনে করিস যে দুটো ব্যাটারি থেকেই কারেন্ট বের করব তাও করতে পারিস, আমি তিনখানা পসিবিলিটি দেখিয়ে দিচ্ছি। ধর যেরকম আমি এই 5 ভোল্টের ব্যাটারিটা দেখেছি, 5 ভোল্টের ব্যাটারিটা থেকে কারেন্ট বেরোচ্ছে, ভালো করে দেখ, এই আই কারেন্টটা বেরোলো, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এই জায়গায় এসে দেখ সে ব্রাঞ্চ পেয়ে গেছে, ঠিক কি না, দুটো ব্রাঞ্চে ভেঙে গেল, এই ব্রাঞ্চের ভেতর দিয়ে I1 কারেন্ট, এই ব্রাঞ্চের ভেতর দিয়ে I2 কারেন্ট, ক্লিয়ার হয়েছে। I2 কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট গেল, I1 কারেন্ট গেল, এবার দেখ এইখানে এসে I1 আর I2 মার্চ করে গেছে কিনা, তাহলে টোটালটা এদিকে কত যাবে I1 প্লাস I2 কিনা, দ্যাট ইকুয়ালস টু I কিনা, যেটা এইভাবে গিয়ে নেগেটিভ টার্মিনালে ঢুকে গেল। দেখ আইটাই তো ভেঙে I1 আর I2 তৈরি হয়েছে, তাহলে I1 প্লাস I2 করলে I পাবো। ধর আমি বললাম আমার কাছে 100 টাকা ছিল, আমি ধর ইয়েকে ভুলে গেলাম নামটা, চিরাগকে আমি ধর 50 টাকা দিয়েছি, শ্রীপর্ণাকে ধর 50 টাকা দিয়েছি, তার মানে ইন দ্য আদার ওয়ে উই ক্যান সে দ্যাট যে ওদের দুজনের কাছে টোটাল যে টাকাটা রয়েছে দ্যাট ইজ দ্য সাম অফ দ্য মানি আমার কাছে যা আছে বা ছিল। তার মানে আমি হচ্ছি সেই আই কারেন্ট যে দুজনের মধ্যে শ্রীপর্ণা আর চিরাগের মধ্যে I1 I2 কারেন্টটাকে ডিভাইড করে দিয়েছি, দ্যাট মিনস I1 I2 টোটালটা মিলে তো আমার আই হয়ে যাবে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তুই বললি যে দাদা তুমি তো 5 ভোল্ট থেকে বার করলে, আমি আমি চাই 10 ভোল্ট থেকে বার করতে, কোনো প্রবলেম নেই, তাহলে 10 ভোল্ট থেকে তুই যদি বার করতিস তাহলে কি হয়ে যেত এইভাবে, তাহলে পজিটিভ থেকে বেরোলো, এইখানে এসে দেখ দুটো টার্মিনাল পেয়ে গেছে, ঠিক কিনা, তাহলে একটা কারেন্ট ধর I1 এদিকে যাচ্ছে, একটা কারেন্ট I2 এদিকে যাচ্ছে, I2 গেল গেল, I1 গেল, এইখানে এসে মার্চ করে যাচ্ছে কিনা, তার মানে কত হয়ে যাবে তখন I1 প্লাস I2 দ্যাট ইকুয়ালস টু I, যেটা এইভাবে এলো, এইভাবে এসে নেগেটিভে ঢুকে গেল। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল। এবার তোরা বললি যে দাদা আমরা দুটো থেকেই বার করব, খুব ভালো কথা, আর একটা থেকে গেছে, দুটো থেকেই বার করব, খুব ভালো কথা। তার মানে দেখ এখান থেকেও একটা কারেন্ট বেরোলো, এখান থেকেও একটা কারেন্ট বেরোলো, ধর এটা I1 কারেন্ট বেরোলো, এটা I2 কারেন্ট বেরোলো, তাহলে I2 যাচ্ছে, এই সরি I1 আসছে, হ্যাঁ কি না, এবার দেখ এই জায়গায় এসে I2 আর I1 মার্চ করে গেছে কিনা, তাহলে এদিক দিয়ে কত যাবে I1 প্লাস I2 ইকুয়ালস টু I কিনা, গেল, আবার এইখানে এসে জাংশন পেয়ে গেছে, দুটোতে ভেঙে যাবে, তার মানে এদিক দিয়ে যাচ্ছিল I1, তাহলে এ ভেঙে যাবে I1 এ ভেঙে যাবে I2 তে, I2 গেল I2 তে নেগেটিভে ঢুকে গেল, আর এই I1টা এখানে নেগেটিভে ঢুকে গেল। হ্যাঁ থার্ডটা দেখ, আমি বললাম যে 5 ভোল্ট থেকে একটা কারেন্ট বেরোলো I1, 10 ভোল্ট থেকে একটা কারেন্ট বেরোলো I2, দুটো মিলে ডি পয়েন্টে মার্চ করে যাবে, গেল I1 প্লাস I2 ইকুয়ালস টু I, বি পয়েন্টে গেল, দিয়ে দেখ আবার দুটো ব্রাঞ্চ পেয়ে গেছে, তাহলে এদিকে I1 বেরিয়ে গেল, এদিকে I2 বেরিয়ে গেল, কারণ I1টা তো এইদিকেই যাবে না, যে ব্যাটারির থেকে সে I1টা বেরিয়েছে সেই ব্যাটারিরই তো নেগেটিভ টার্মিনালে ঢুকবে, I1 I2 বেরিয়ে গেল, ঢুকে গেল। এবার তিনটের মধ্যে আমরা যে কোনো একটা করতে পারি, এবার আমাকে যদি বলে দেওয়া না থাকে আমি আমার মতো করে ধরে করব, আর যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড।
প্রত্যেকের বোঝা গেছে? এইবারে আসি লুপ। ধর ওপরের লুপটা লিখছি, ডি বি, না নিচেরটা নিয়েছি না, ডি বি সি ডি। অনেক সবাই শুরুতেই শূন্য পেয়ে যায়, কোথায় না লুপ নেয় ডি বি সি লিখে ছেড়ে দেয়। আমি যেখান থেকে শুরু করব সেইখানেই থামতে হবে, নইলে আমি যদি বলি ডি বি সি, তার মানে এইটা বোঝাচ্ছে যে ওপেন টার্মিনাল, এর ভেতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তাই যেখান থেকে শুরু করব সেখানেই কি করতে হবে, থামতে হবে। তাহলে লিখলাম ডি বি সি ডি। তোরা চাইলে বলতে পারিস ডি সি বি ডি, যা খুশি, বি সি ডি বি, যা খুশি, বি ডি সি বি, যেভাবে খুশি তোরা বলতে পারিস। এই লুপটা নিলাম, এই লুপের মধ্যে কতগুলো কারেন্ট আছে দেখ, আই কারেন্ট আছে, আই টু কারেন্ট আছে। ধর আমি আই টুর রেসপেক্টে দেখছি, কেভিএল লাগাবো, মানে কি কিরচফস ভোল্টেজ ল। ভোল্টেজ মানে কি আই ইন্টু আর, হ্যাঁ কি না বল, তাই তো, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। প্রথমে দেখ আই টু কারেন্টটা কার ভেতর দিয়ে যাচ্ছে, 3 ওহমের ভেতর দিয়ে, তাহলে কত হয়ে যাবে 3i2, লিখে দিয়েছি। তাহলে 3i2 হলো, আমি আই টুর ডিরেকশনে যাচ্ছি, আমি বললাম না যে কোনো একটা কারেন্টের ডিরেকশন দেখবো, তাহলে আমি ধরে নিলাম যে এখানে আই টুর ডিরেকশন দেখছি। তাহলে দেখ আই টুর ডিরেকশন বরাবর এই দিকে একই ডিরেকশন যাচ্ছে কিনা বলতো, এই যে দেখ আই টু এইভাবে যাচ্ছে, দিয়ে নিচের দিকে নামছে আবার, হ্যাঁ কি না, তার মানে একই ডিরেকশনে কিনা বলতো। তাহলে একই ডিরেকশনে যদি হয়, প্লাস 2 ওহমের ভেতর দিয়ে কত যাচ্ছে i1 প্লাস i2, লিখে দিলাম প্লাস 2i1 প্লাস i2। এবার এই কারেন্টটা 5 ভোল্টের কোথায় গিয়ে ঢুকছে, নেগেটিভে, তাই লিখলাম -5, কারণ 5 ভোল্ট তো নিজেই ভোল্টেজ, তাহলে তার সঙ্গে তো আই বা আর কিছু থাকার প্রশ্নই ওঠে না, তাহলে -5, বোঝা গেছে। এবারে একই ডিরেকশনে যাচ্ছে কিনা বলতো আবার, কার ভেতর দিয়ে যাচ্ছে, 6 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, তার মানে +6i লেখা যায় কিনা বল। ডিরেকশন বোঝা গেছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। ওপরের লুপটা দেখ, ডি এ বি ডি, তোরা চাইলে ডি বি এ ডি, এ বি ডি এ, যা খুশি, মোদ্দা কথা যেখান থেকে শুরু করবি সেখানে গিয়ে থামতে হবে। কোন কোন কারেন্ট আছে দেখ, i1 আর i2 কারেন্ট আছে তো, তাহলে i1 আর i2 কারেন্টের মধ্যে তুই যে কোনো একটা ডিরেকশন দেখতে পারিস। ধর আমি বললাম i1 এর ডিরেকশন দেখব, i1টা এভাবে গেল, 10 ভোল্টের কোথায় লেগেছে, পজিটিভ না নেগেটিভ, তাই +10 লিখেছি। দেখ গেল, i1টা কার ভেতর দিয়ে যাচ্ছে, 2 ওহম, +2i1 লিখেছি। ঘুরছে, কার ভেতর দিয়ে যাচ্ছে, 4i1, একই ডিরেকশন কিনা, তাই +4i1। দেখ যাওয়ার উচিত ছিল নিচের দিকে, তাই না, কিন্তু যাচ্ছে দেখ উল্টো দিকে, তাই লিখেছি দেখ -3i2, বোঝা গেছে। আর কিছু আছে এখানে, নেই তো, দ্যাটস ওয়াই দিস শুড বি 0। i1 থেকে স্টার্ট করেছি, একই ডিরেকশন, যাওয়া উচিত ছিল নিচের দিকে, কিন্তু যাচ্ছে কোথায়, ওপরের দিকে। ধর আমি আমার বন্ধুর সঙ্গে, আমার বিয়ে হয়েছে, আমার বন্ধুরও বিয়ে হয়েছে, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, আমার পেছনে আমার বন্ধু তার বউকে নিয়ে যাচ্ছে। এবার আমি দেখবো যে আমার বন্ধু আমাকে ফলো করছে কিনা, সেটা হচ্ছে মেন কথা। এবার সে আমার বউকে নিয়ে পালিয়ে গেল নাকি অন্যের বউকে নিয়ে পালিয়ে গেল, আমার তাতে কিছু যায় আসে না। ক্লিয়ার হয়েছে, আমার শুধু ডিরেকশনটা নিয়ে কথা, বাদ বাকি যে যার সঙ্গে কাপলে আছে যাকে যাক, আমার কিছু যায় আসে না, সেটা তারা দেখে নেবে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখ i2 3 এর সঙ্গে কাপলে আছে, আইটা 2 এর সঙ্গে কাপলে আছে, এই আইটা 6 এর সঙ্গে কাপলে আছে, ব্যাপারটা বোঝা গেছে, প্রত্যেকের ক্লিয়ার। এবার দেখ i মানে কি, i1 প্লাস i2, তাহলে 6i কে লেখা যায় 6i1 প্লাস 6i2। এবারে i1 গুলোকে একটা সাইডে নিয়ে প্লাস করলাম, 8i1 প্লাস 11i2 -5 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না। সেম এখান থেকেও দেখলাম একই রকম ভাবে i1 গুলোকে নিয়ে 6i1 -3i2 প্লাস 10 ইকুয়ালস টু 0, ক্লিয়ার। তাহলে দেখ দুটো ইকুয়েশন পেয়েছি, এটা একটা, এবং দুটো ইকুয়েশনের মধ্যে দুটো ভেরিয়েবল রয়েছে, একটা i1 রয়েছে, একটা i2 রয়েছে, হ্যাঁ কি না বল। দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল, আমরা সলভ করতে পারবো না, ক্লিয়ার হয়েছে, পরিষ্কার। এবারে আমরা যেরকম ভাবে, আমি এরকম প্লাস মাইনাস দিয়ে সলভ করেছি, তোরা চাইলে এইভাবেও করতে পারিস, না হলে ছোটবেলায় শিখেছিস যে একটার থেকে i1 এর ভ্যালু বের করে নিলাম, দিয়ে পরেরটাই বসিয়ে দিলাম, দিয়ে যা করিস আর কি।
মেন হচ্ছে কাজ কারেন্টের ডিরেকশনটা দেখা অ্যান্ড সেখান থেকে আমাদের দুটো ইকুয়েশন সলভ করা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবারে আসি আমরা হুইস্টন ব্রিজ, ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। এই জিনিসটা দেখ, আমরা ক্যাপাসিটারেও দেখেছিলাম না, 5খানা ক্যাপাসিটার ছিল, বলেছিলাম যে দুটো সাইডের যদি রেশিও সমান হয়ে যায় তাহলে ভেতরটার ভেতর দিয়ে কারেন্ট যাবে না, ওটাকে নেবই না, নেগলেক্ট করে দেবো। এবার আসছি কেন হবে। পি কিউ আর এস, চারটে আননোন রেজিস্ট্যান্স রয়েছে, মাঝখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। জি, ক্যাপিটাল জিটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। প্রথম এইটা জানতে গেলে আগে আমাকে জানতে হবে গ্যালভানোমিটারের ফাংশনটা কি। ধর আমি বললাম এই টিউবলাইটটা জ্বালাতে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট চাই, আমি সুইচ অন করলাম, 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। সরি, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা করে ইনবিল্ট রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সের কাজ কি না, কারেন্টকে রেজিস্ট করা, রাইট? তাহলে 5 অ্যাম্পিয়ার এর ভেতর দিয়ে যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, হ্যাঁ অবশ্যই আমি যদি এর ভেতর দিয়ে যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট বা 5.5 অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাঠাই, তাতে আমার ক্ষতি কিছু নেই, উল্টে লাভ। কারণ যত বেশি কারেন্ট দেবো তত হিটিং এফেক্ট বেশি হবে, যত হিটিং এফেক্ট আসবে তত ইন্টেন্সিটি বাড়বে, তত গ্লো করবে বেশি, হ্যাঁ কি না বল, ব্রাইটনেস বেশি পাবো। এই যে 0.5 অ্যাম্পিয়ার বেশি লাগাচ্ছি কিংবা 1 অ্যাম্পিয়ার বেশি লাগাচ্ছি, তাতে করে আমার ক্ষতি কিছু নেই, উল্টে লাভ। তো আমি যদি বলি এখন যে 5 অ্যাম্পিয়ারের জায়গায় আমি 20 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছি, তাহলে তো তার বলো হরি হরি বল চোখে তুলসী পাতা। এটা তো এটা কি করলি তুই? এবার ধর এই জিনিসটা আমি তো চাই না যে সার্কিটের ক্ষতি হোক। আবার রেজিস্ট্যান্স হচ্ছে প্রচণ্ড সৎ, সে এতটাই অনেস্ট মানুষ, সে বলবে ভাই আমার বেশিও চাই না কমও চাই না, আমার 5 অ্যাম্পিয়ার দিয়ে দে ভাই, আমি খুশি তাতে, আমার ওই 5 অ্যাম্পিয়ারে আমি সন্তুষ্ট। তাহলে সে 5 অ্যাম্পিয়ার যেই চলে গেল, আর এক্সট্রা 0.5 তো ছেড়ে দাও, 0.1 অ্যাম্পিয়ার কেউ যেতে দেবে না। কিন্তু আমি তো চাই যে যাক, তখন আমি লাগালাম নিনজা টেকনিক। কে এলো না, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে পুষ্পা 3, সে হচ্ছে চোরাই কারবার করে। এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট, এটাকে গ্যালভানোমিটার নিয়ে যায় পাস করিয়ে, যাতে করে তাদের ব্রাইটনেসটা বাড়াতে পারি আমরা। কারণ আমি চাইবো যে কোনো সার্কিটের কন্ট্রোলার আমি হব, আমি কন্ট্রোল করব সার্কিটকে। তাহলে আমার জায়গায় যদি রেজিস্ট্যান্স চলে আসে, আমি রেজিস্ট্যান্সকে সহ্য করতে পারবো না, হট হট এখান থেকে। তার জায়গায় এলোকে গ্যালভানোমিটার নিয়ে এলাম, রিপ্লেসমেন্ট। গ্যালভানোমিটার কি করলো যে ওই এক্সট্রা লিটল অ্যামাউন্ট অফ এক্সট্রা কারেন্ট, যেটা 0.5 অ্যাম্পিয়ার কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তাকে নিয়ে গেল এর ভেতর দিক দিয়ে। বোঝা গেছে? যাতে করে ব্রাইটনেসটা আমি বেশি পাই। তার মানে তোরা যে সিনেমা হলে এত টাকা টিকিট কেটে দেখলি না দুরান্দার, অ্যাকচুয়াল দুরান্দার হচ্ছে এই আমাদের গ্যালভানোমিটার, রিয়েল স্পাই। ও কি করে বলতো, এই যে 4খানা রেজিস্ট্যান্স বসে আছে দেখ, পি কিউ আর এস, 4খানা রেজিস্ট্যান্স বসে আছে, তো এই 4টে রেজিস্ট্যান্সকে জানতেও দেয় না যে কারেন্ট যাচ্ছে। মানে এই 4টে রেজিস্ট্যান্সের রেসপেক্টে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। কারণ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট যায়, সেটা তো এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্টটা যাবে, সে তো এই 4টে রেজিস্ট্যান্স কোনোদিনই বরদাস্ত করবে না, সে তো থামিয়ে দেবে। তাই এই 4টের রেসপেক্টে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্টটা 0, কিন্তু অ্যাকচুয়ালি সে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? ধর এইখানে পোটেনশিয়াল আছে ভি, ভি থেকে আই কারেন্ট বেরোলো, এ পয়েন্টে জাংশন, i1 i2 তে ভেঙে গেল, পি এর ভেতর দিয়ে যাচ্ছে i1, আর এর ভেতর দিয়ে যাচ্ছে i2। এই i1 গিয়ে বি পয়েন্টে আবার জাংশন পেয়ে গেছে, কিউ এর ভেতর দিয়ে যাচ্ছে i3, জি এর ভেতর দিয়ে যাচ্ছে ig। তোরা চাইলে i4ও লিখতে পারিস, অসুবিধে কিছু নেই। আমি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাচ্ছে বলে ig নাম দিয়েছি, গ্যালভানোমিটার কারেন্ট। এই i3 গেল, এদিক থেকে ig যাচ্ছে, এদিক থেকে কত যাচ্ছে i2। তাহলে এই i2 আর এই ig মার্চ করে গেলে কত যাবে, i2 প্লাস ig, হ্যাঁ কি না বল, কত যাবে i2 প্লাস ig। তাহলে এই i2 প্লাস ig গেল, এই সাইড থেকে i3 আসছে, টোটাল কত যাবে i3 প্লাস i2 প্লাস ig, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এবার দেখ এই i1টা ig আর i3 তে ভেঙে গেছে, তার মানে আমি বলতে পারি i3 প্লাস ig ইকুয়ালস টু i1, পারি বলতে?
তাহলে i3 প্লাস IG ইকুয়ালস টু i1 প্লাস i2 টা i2 এর মতো থেকে গেল। i1 প্লাস i2 কে i বলতে পারি কারণ i কারেন্টটাই i1 আর i2 তে ভেঙে গেছে, হ্যাঁ কি না বল? তাহলে দেখ এই i কারেন্টটা গিয়ে আবার পোটেনশিয়ালের নেগেটিভ টার্মিনালে জুড়ে গেল। কটা লুপ দেখতে পাচ্ছিস? একটা দুটো নিলাম, এ বি ডি এ বা ডি এ বি ডি লিখেছি, যাই হোক ডি এ বি ডি হোয়াট এভার, যেখান থেকে শুরু করবো সেখানে শেষ হবে। i1টা যাচ্ছে কার ভেতর দিয়ে? পি এর ভেতর দিয়ে। কেভিএল লাগাচ্ছি, পি i1 হলো i1 এর রেসপেক্টে একই ডিরেকশনে যাচ্ছে কিনা? জি আই জি হলো, এবার যাওয়ার কথা ছিল ওপরের দিকে, ঠিক কিনা বল? তবেই তো একই ডিরেকশন হতো, কিন্তু যাচ্ছে কোথায়? নিচের দিকে, তাই মাইনাস আর i2 বা i2r হলো। আর কিছু আছে এই লুপে? দিস ইকুয়ালস টু 0। পরের লুপটায় আসি, দেখ বিসিডিবি হলো। তাহলে দেখ এখানে কি হচ্ছে, দেখ i3q হলো i3 রেসপেক্টে যাওয়া উচিত ছিল কোন দিকে? নিচের দিকে, যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে, তার মানে মাইনাস এস ইন্টু i2 প্লাস আইজি, হ্যাঁ কি না? মাইনাস জি ইন্টু আইজি, হ্যাঁ কি না? দিস ইকুয়ালস টু 0, কারণ i3 রেসপেক্টে এই দুটোই তো 0, কারণ যাওয়া উচিত ছিল পুরো দেখ ওপরের দিকে, এইভাবে যাওয়া উচিত ছিল তো, কিন্তু যাচ্ছে তো উল্টো দিকে। দুটো ইকুয়েশন লিখেছি, বোঝা গেছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে তো? এবার দেখ আমি কি বললাম এক্ষুনি, যদি সংসারে শান্তি রাখতে হয় তখন গ্যালভানোমিটার যদি দেখিয়ে দেয় এই দেখ দেখ আইজি আমার ভেতর দিয়ে যাচ্ছে, মেরে থাবড়ে লাল করে দেবে, সংসারে শান্তি চলে যাবে। ধর হাজবেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে সে কি তার বউকে জানিয়ে করবে? না তো, এরা হচ্ছে চারজন আছে হাজবেন্ড, এ তার বউকে, এ হচ্ছে হাজবেন্ড, সরি এ হচ্ছে হাজবেন্ড, ওই কার যেন সিনেমা ছিল, কিস কিস কো প্যার করু, কপিল শর্মা। এবার চারটে আছে, এ থোড়াই কারেন্ট নিয়ে গেলে অন্য একজনকে যদি ডেট করতে যায় এই চারজনকে থোড়াই জানিয়ে করবে? করবে না তো, তাহলে এ কি করলে চুপি চুপি নিয়ে যাবে। তাই তখন কি হচ্ছে, সব দিক ব্যালেন্স থাকছে, কপিল শর্মা যেরকম রেখেছিল, এরকম সানগ্লাস পরে টাটা করছে। তাহলে ঠিক একই রকম ভাবে তাহলে ব্যালেন্স রাখার জন্য কি করছে সে? এক্ষুনি বললাম ধুরন্ধর আইজি ইকুয়ালস টু 0। তাহলে আইজি যদি 0 হয়ে যায় তাহলে আইজি প্লাস i3, এই জায়গায় আইজি 0 হয়ে গেল, i3 ইকুয়ালস টু i1 কিনা বলতো? এই ইকুয়েশনটা দেখ, আইজি যদি 0 হয়ে যায় পি i1 মাইনাস আর i2 ইকুয়ালস টু 0 কিনা? বেশ, এই জায়গায় আইজি যদি 0 হয়ে যায়, এই পুরো মালটা তো 0, লাস্টেরটা আইজি ইন্টু জি, আর এখানে আইজি 0 হয়ে গেছে, তার মানে i3q মাইনাস এস i2 ইকুয়ালস টু 0। এবার i3 ইকুয়ালস টু i1 প্রুফ করেছি আমরা, তাহলে লিখে দিতে পারি i3 এর জায়গায় i1q ইকুয়ালস টু এস i2। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, মানে পি i1 ইকুয়ালস টু আর i2, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর i1q ইকুয়ালস টু এস i2 এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। বোঝা গেছে? 1 ডিভাইডেড বাই 2 যদি করে দিই, দেখ i1 i1 i2 i2 কেটে গেল, হলো p বাই q ইকুয়ালস টু r বাই s, দুটো সাইডে রেজিস্ট্যান্সের রেশিও সমান, তবেই ব্যালেন্স কন্ডিশন থাকবে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের পরিষ্কার? ডান। এবার দেখ, ধর এই যে গ্যালভানোমিটার আমি বললাম, এই গ্যালভানোমিটারকে আমি চাইছি অ্যামমিটারে কনভার্ট করতে এবং ভোল্ট মিটারে কনভার্ট করতে। এবার গ্যালভানোমিটার তো আর ব্ল্যাক হোল নয় যে আমি যাই দেব তাই খাবে, তাহলে গ্যালভানোমিটারের একটা সেফ লিমিট দরকার, সেটা কে ঠিক করে দেবে? না শান্ট, একটা লিটল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স যে ঠিক করে দেবে যে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কতটা, মানে সেই মালটা কতটা খাবে যাতে করে তার ইয়ে বেরোবে না, চিপি খুলবে না। যদি গ্যালভানোমিটারকে অ্যামমিটার হিসেবে ইউজ করতে হয় তখন গ্যালভানোমিটারের সঙ্গে শান্টের রেজিস্ট্যান্সকে প্যারালালে থাকতে হবে, আর যদি ভোল্টমিটার হিসেবে ইউজ করতে হয় তখন সিরিজে থাকতে হবে। হলো? তাহলে কারেন্ট যেই যাচ্ছে, এই আই কারেন্ট গেল দুটোতে ভেঙে যাবে, ব্রাঞ্চ পেয়ে গেছে, এই ফার্স্ট ব্রাঞ্চের ভেতর দিয়ে গেল আইজি কারেন্ট, সেকেন্ডটার ভেতর দিয়ে গেল আইএস কারেন্ট। বোঝা গেছে? যেহেতু এরা প্যারালালে আছে তাই এদের মধ্যে পোটেনশিয়ালটা সেম থাকবে, হ্যাঁ কি না বল? এই আই কারেন্টটা গেল, ব্রাঞ্চ পেয়েছে, ভেঙে গেছে কিনা, এর ভেতর দিয়ে আইজি, এর ভেতর দিয়ে আইএস গেছে, মানে i1 i2 আর কি, শান্ট যেহেতু তাই আইএস, জি যেহেতু গ্যালভানোমিটার আইজি।
প্যারালালের জন্য পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তার মানে ভিজি ইকুয়ালস টু ভিএস হবে, হ্যাঁ কি না? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর হয়, তাহলে ভিজির জায়গায় আইজি ইন্টু জি করা যায়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ভিএস এর জায়গায় আইএস ইন্টু এস করা যায়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এবার দেখ কেসিএল কি বলছে, এই আই কারেন্টটা ভেঙেই তো আইজি আর আইএস তৈরি হয়েছে, তাহলে আইজি প্লাস আইএস ইকুয়ালস টু আই কিনা, তাহলে আইএস ইকুয়ালস টু আই মাইনাস আইজি কিনা, আই ইকুয়ালস টু আই মাইনাস আইজি কিনা, হ্যাঁ কিনা? তাহলে আই এস এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে এস ইকুয়ালস টু হয়ে যাবে আইজি জি বাই আই মাইনাস আইজি হবে। ওপরে নিচে ডিনোমিনেটর নিউমারেটরে আইজি দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আইজি দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে ক্যাপিটাল জি, এটা কত হয়ে যাবে আই বাই আইজি মাইনাস 1। আই বাই আইজি কে বলা হয় এন, দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ অ্যামমিটার। ক্লিয়ার? রেঞ্জ অফ অ্যামমিটার মানে কি? দেখ অ্যামমিটার কতটা রেঞ্জ অফ দি কারেন্টটাকে মেজার করতে পারবে। এই যে আইজি অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটা আমার এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট, গ্যালভানোমিটার তো সেটাকেই নিয়ে যায়। এক্সট্রা মানে কি এই মালটাই বেশি হয়েছে, তাহলে বেশির রেসপেক্টে আমি যদি কিছু মেজার করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেঞ্জ কতটা। আমার একটা সার্টিফিকেটে দেওয়া থাকে, মানে মার্কশিটে দেওয়া থাকে যে ক্লাসে এত হাইয়েস্ট এসছে, আমি কত নাম্বার পেয়েছি, মানে হাইয়েস্টের রেসপেক্টে আমি এভালুয়েট করতে পারবো আমি কত জায়গায় আছি। তাহলে এস ইকুয়ালস টু হয়ে গেল দেখ জি বাই এন মাইনাস 1, হোয়ার এন ইকুয়ালস টু আই বাই আইজি, রেঞ্জ অফ অ্যামমিটার। যেহেতু দুটো প্যারালালে আছে, ইকুইভ্যালেন্ট কি হবে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2, মানে 1 বাই এস প্লাস 1 বাই জি। জি এর ভ্যালু, এস এর ভ্যালু আমি বার করেছি জি বাই এন মাইনাস 1, মানে শান্টের ভ্যালু এত হলে তবেই গ্যালভানোমিটারটা অ্যামমিটারের মতো বিহেভ করবে। তাহলে আমি যদি জি এর ভ্যালুটা বসিয়ে দিই উল্টে যাবে এন মাইনাস 1 বাই জি, ক্যালকুলেট করলাম আর ইকুইভ্যালেন্ট কত বেরোলো জি বাই এন হলো। সেম জিনিস যদি আমি এখানে করি, দেখ এখানে যেহেতু গ্যালভানোমিটার আর শান্টটা কিভাবে রয়েছে সিরিজে, তাহলে আর ইকুইভ্যালেন্ট জি প্লাস এস হবে কিনা, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট হবে, তাহলে আর ইকুইভ্যালেন্টের জায়গায় জি প্লাস এস বসাতে পারি। বেশ, তাহলে দেখ ভি বাই আই মাইনাস জি ইকুয়ালস টু এস লেখা যায়। বেশ, ভিজি ইকুয়ালস টু আই ইন্টু জি লেখা যায়, কারণ এখানে তো সিরিজে কারেন্ট কনস্ট্যান্ট, জি এর ভেতর দিয়ে যে কারেন্ট যাবে এস এর ভেতর দিয়েও সেই কারেন্ট যাবে। তাহলে এখান থেকে যদি করি আই বাই ভিজি, মানে দেখ তো আই বাই ভিজি মানে 1 বাই জি, ঠিক কি না? 1 বাই জি হবে। তাহলে এখানে হয়ে গেল দেখ এলসিএম করলে ভি মাইনাস আই জি বাই আই ইন্টু জি মানে ভিজি কিনা বলতো, ঠিক কিনা? দেখ এলসিএম করলাম ভি মাইনাস আই ইন্টু জি বাই আই, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ভোল্টেজ পাবো ভিজি পাবো। আচ্ছা, ওপরে নিচে আমরা ভিজি দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে ভি বাই ভিজি মাইনাস 1 বাই আইজি। আচ্ছা, ভি বাই ভিজি কে এন বলবো, যেরকম ভাবে এখানে বলেছিলাম আই বাই আইজি ইকুয়ালস টু এন, রেঞ্জ অফ অ্যামমিটার, তাহলে ভি বাই ভিজি কি হবে এন, রেঞ্জ অফ। বেশ, তাহলে এস ইকুয়ালস টু হয়ে গেল দেখ ভি বাই ভিজি মানে কত হয়ে গেল এন মাইনাস 1, আই বাই ভিজি মানে কত 1 বাই জি, ওপরে উঠে যাবে, মানে এস ইকুয়ালস টু হয়ে গেল জি অফ এন মাইনাস 1। মানে আমি যদি শান্টের ভ্যালু এত পাই তবেই গ্যালভানোমিটারটা ভোল্টমিটার হিসেবে বিহেভ করবে। ক্লিয়ার? যদি আর ইকুইভ্যালেন্ট বার করি জি প্লাস এস, যেহেতু আর 1 প্লাস আর 2 সিরিজে রয়েছে, জিটা জি এর মতো রইলো, এস এর ভ্যালুটা বসিয়ে দিলাম জি অফ এন মাইনাস 1। জিটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখতো 1 প্লাস এন মাইনাস 1 হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে এন ইন্টু জি, যেটা অ্যামমিটারের ক্ষেত্রে দেখেছিলাম, দেখ জি বাই এন কোথায় গেল, এই যে জি বাই এন, রাইট? আর এখানে হয়ে গেল দেখ এন ইন্টু জি, মানে এনটা এখানে ডিভাইড হয়েছিল, এনটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? হোমওয়ার্ক তো দেখতেই পাচ্ছিস, পরিষ্কার তো? এবারে একটা ছোট্ট জিনিস দেখিয়ে তোদেরকে শেষ করব আজকের ক্লাসটা। এই হুইস্টন ব্রিজের ব্যাপারটা প্রত্যেকের বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? 1 মিনিট।
ধর আমি বলেছি যে গ্যালভানোমিটারটা হচ্ছে এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট নিয়ে যায়, 4টে আননোন রেজিস্ট্যান্স আছে, সেই 4টে আননোন রেজিস্ট্যান্স কি করবে, যে একে বুঝতেও দেবে না যে কারেন্ট যাচ্ছে বলে, কিন্তু ওই আইজি অ্যামাউন্ট অফ কারেন্ট, এক্সট্রা কারেন্টটা সে নিয়ে যাচ্ছে, মানে 4টে রেজিস্ট্যান্সের রেসপেক্টে আইজি 0, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে। আচ্ছা, এখানে এই যে সার্কিটটা বানিয়েছি দেখ, এখানে দেখ 4টে বাল্ব লাগানো আছে, মাঝখানে জি এর কাছে গ্যালভানোমিটার কাছে দুটো এলইডি লাগানো আছে। যদি গ্যালভানোমিটার কারেন্ট না নিয়ে যায় তাহলে এলইডি জ্বলবে না, কিন্তু যদি কারেন্ট নিয়ে যায় এলইডি জ্বলবে, ঠিক কি না? এবার দেখ, যেরকম দেখ ছবিটায় দেখ কারেন্ট যেভাবে ভেঙেছে, আই কারেন্ট গেল, পি আর আর এ ভাঙছে, I1 I2, হ্যাঁ কি না? এবারে এই I1 কারেন্টটা গেছে IG তে ভাঙছে, I3 তে ভাঙছে, রাইট? এবার এই I3 কারেন্টটা গেল, এদিক থেকে IG কারেন্টটা যাচ্ছে, এদিক থেকে I2 কারেন্ট যাচ্ছে, দুটো মিলে কি হয়ে গেল, I2 প্লাস IG হলো, যাচ্ছে, দেখ অ্যারোটা সেই রকমই দেওয়া আছে। এখান থেকে কি আসছে, I3 আর এদিক থেকে আসছে I2 প্লাস IG, টোটালটা I কারেন্ট হয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বল? কি বোঝা গেছে? বেশ, আমি আগে ব্যাটারিটা কানেক্ট করি। এটা হচ্ছে একটা কত ভোল্টের, 9 ভোল্টের ব্যাটারি আই থিঙ্ক। হ্যাঁ, 4টে লাইট জ্বলছে, হ্যাঁ কি না? 4টে লাইট জ্বলছে, কিন্তু যখনই 4টে লাইট জ্বলছে, একটু লুজ হয়ে গেছে, যখনই 4টে লাইট জ্বলছে ভালো করে খেয়াল করে দেখ ভেতরে কিছু জ্বলছে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে, কারণ গ্যালভানোমিটারে তো সাহসই নেই যে একে দেখাবে যে হ্যাঁ চল দেখো আমি লাইট নিয়ে যাচ্ছি, ওই যে বললাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। কিন্তু যদি দেখ এরকম হয়, A few moments later. ভেতরের লাইটটা জ্বললো, ভেতরের লাইটটা জ্বলছে, তখন দেখ বাদ বাকিগুলো অফ হয়ে যাচ্ছে, ঠিক কি না? ভেতরে যখন রেড লাইটটা জ্বলছে, রেড কালারের ওই এলইডিটা যেটা আছে, আচ্ছা ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে তো, সবার ক্লিয়ার হয়েছে? এবার তোদের আমাদের পুরো ইলেকট্রোস্ট্যাটটা শেষ হলো, কারেন্ট ইলেকট্রিসিটি আজকে পুরোটা চ্যাপ্টার করিয়ে দিয়েছি, পুরোটা ভালো করে বোঝা গেছে, স্পেশালি কেভিএল কেসিএল ক্লিয়ার হয়েছে তো? হোমওয়ার্ক লেখা ছিল, পিডিএফটা অলরেডি ওয়েবসাইটে আপলোডেড আছে, ভিডিও কয়েকদিনের মধ্যেও তোরা পেয়ে যাবি, ভালো করে পড়াশুনো কর, 2 উইক পরে এক্সাম নেব, অল দ্য বেস্ট।